হুকুম করো সর্দার। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? দিন টাকা দিয়ে বেরিয়ে পড়ো দাম কে দাও। তাই কেন বলতে চাই? 1000 টাকা ছাড় বাতিটা রাতটা কেটে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, তুমি গানের টুকরো জুড়ে। 1000 টাকা ছাড়। ভুতুরে গাছ যখন আছে, ভূত তো আছে। থাকবি পুরনো বাড়ি। হ্যালো, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর ওয়ান্ডারলাস দেবসেন অফির সাথে আজকে আবার একটা নতুন উইকেন্ডে, নতুন ট্রিপে, নতুন গন্তব্যের পথে আবার আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি আবার ড্রাইভারের সিটেই বসে আছি। আমাদের মানে যে কোনো একটা ট্রিপের ভিডিও যেরকম হয়, যেটা আপনারা নর্মালি দেখেন, যে একটা আমাদের লং ড্রাইভের ভিডিও থাকে, তারপরে থাকে হচ্ছে থাকা বা ঘোরার ভিডিও। আজকের এই ভিডিওটা একটু আলাদা হতে যাচ্ছে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স, এটা একদম। নিয়ে কোনো লং ড্রাইভ করা যায় না। না, তো সেই জন্য Short drive। এটা একটা শর্ট ড্রাইভ। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে কোনো নতুন জায়গায় নয়, যেটা আমাদের ভিডিওতে আমরা চেষ্টা করি যে নতুন জায়গা তুলে ধরার। এটা কোনো নতুন জায়গা নয়, এটা পুরনো, বেশ পুরনো জায়গা। এটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। যাওয়ার মেন উদ্দেশ্য, অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ এর হাইপ। এটাকে অনেকে ভুতুরে বাড়ি বলে, অনেকে রাজবাড়ি বলে, অনেকে বর্গি রাজবাড়ি বলে। যাই হোক, আমরা দেখতে যাচ্ছি এই হাইপটা ঠিক না ভুল। আপনারা হয়তো অনেকেই এই জায়গাটায় গেছেন, যদি গিয়ে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, এবং আমরা কি দেখছি, আমাদের এক্সপিরিয়েন্স কেমন, সেটা তো অবশ্যই আমরা আমাদের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। আজকে তো একটা শর্ট 2 ঘন্টার ড্রাইভ। তো রাস্তা মোটামুটি কলকাতা থেকে, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, যেটা গুগল ম্যাপ অনুযায়ী দেখা ছিল, দুটো অপশন রয়েছে। এক হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19 ধরে ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড হয়ে, মানে ব্যান্ডেল মগরা হয়ে ইতাচুনা রাজবাড়ি পৌঁছানো। আর একটা অপশন যেটা অভিক প্রেফার করেছে, সেটা হচ্ছে আমরাও আজকে সেই রাস্তাটাই ধরেছি, মোটামুটি সেখান দিয়েই চলেছি। এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে কুড়াক থেকে ডান দিকে ঢুকে ইতাচুনা রাজবাড়ি পৌঁছানো। এবার এই দুটো রুটের ড্রাইভিং টাইমিং দেখতে গেলে সেম, একদম 2 ঘন্টাই লাগবে, খুব একটা ডিফারেন্স নেই। যেটা ডিফারেন্স সেটা হচ্ছে টোলের। যদি ওল্ড দিল্লি রোড দিয়ে যান, টোল অনেকটাই কম, 65 টাকা মতন লাগার কথা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দেখাচ্ছে 175 টাকা মোটামুটি টোল পড়বে। আমরা তো সব জায়গায় সাধারণত গাড়ি নিয়েই যাই, তো আমাদের প্রেফার্ড বাহন তো এটাই। তবে যারা আপনারা ইটাচুনা রাজবাড়ি কলকাতা থেকে বা হাওড়া থেকে ভাবছেন ট্রেনে যাবেন, খুবই কনভিনিয়েন্ট। এমনিতে হুগলি জেলার পান্ডুয়া, কাছাকাছি বড় জায়গার নাম বলতে গেলে পান্ডুয়া, তার খুব কাছেই। তো হাওড়া থেকে বা বালি থেকে খন্ডানের ট্রেন, মানে মোটামুটি বর্ধমান রুটের যে কোনো ট্রেন ধরলেই খন্ডান স্টেশনে নামতে হবে। সেখান থেকে 15-20 টাকা অটো ভাড়া নিলে বা রিক্সা ভাড়া নিলেই আপনি খুব ইজিলি পৌঁছে যাবেন ইতাচুনা রাজবাড়ি। আমরা আজকে তো এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটু বেরোতে দেরি হয়েছে। ম্যাপ বলছে আমাদের কাছে পৌঁছতে মোটামুটি দুপুর 2:25 বাজবে। তো ওদের লাঞ্চ আওয়ার হচ্ছে মোটামুটি দুপুর 12:30 থেকে 2:30। যেহেতু আমরা ওই টাইমটা ক্রসই করে যাব, আমাদের তো ওখানে গিয়ে আনফর্চুনেটলি ওই রাজকীয় লাঞ্চটা করাটা পসিবল আর হবে না। দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট টাইমিংস অ্যান্ড অল, না যতটুকু বুঝলাম। তো 2:30 বেজে গেলে আমরা আর দুপুরের খাওয়াটা জুটবে না, সেটার একটা কিছু ব্যবস্থা করতে হবে। Your destination is on the left. হ্যাঁ বলুন। এটা যে ঘুরে গিয়ে ওই বড় গেটটা। ওই বড় গেটটা হ্যাঁ, পার্কিং কোথায় করবো? আরে ঘুরে আসুন। আচ্ছা, অবশেষে এসে পৌঁছে গেছি দুপুর 2:30 নাগাদ ইতাচুনা রাজবাড়ি। টাইম ট্রাভেল। অভিক যতক্ষণ চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করছে, আমি ভাবলাম চারপাশটা একটু ঘুরে দেখি, আপনাদেরও দেখাই। এরকম পুরনো বাড়ি, বেশ সুন্দর মেনটেন, সুন্দর সাজানো। আর ঢুকতেই বেশ একটা হালকা বাঁশির টিউন বাজছে, প্রচুর পাখির কিচিরমিচির আওয়াজ। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, আর অন্য কোনো গেস্টদের দেখতে পাচ্ছি না। দেখি আমাদের কোন দিকে কোন রুমটা হয়, ওনারা নিয়ে যাবেন নিশ্চয়ই। অভিজ্ঞ এসে গেছে, চলুন। এই মুহূর্তে আমরা রয়েছি প্রায় 260 বছর পুরনো প্রাচীন একটি জমিদার বাড়িতে, ইটাচুনা রাজবাড়ি। এখানে যেটা বলা হয় যে কুন্দন, মানে যারা বর্গি, মারাঠা বর্গি, তারা যখন বাংলা আক্রমণ করে, সেখানে তারা বাংলায় এসে কুন্দন ফ্যামিলি
এখানে বসবাস করা শুরু করে। আস্তে আস্তে তারা বাংলায় থাকতে শুরু করে এবং এই কুন্দনরা পরবর্তীকালে পরিচিত হয় কুন্ডু হিসেবে। ইটাচুনা রাজবাড়ি, এটাকে আরেক কথায় বর্গি রাজবাড়িও বলা হয়। এই জায়গাটা বর্গিডাঙ্গা নামেও পরিচিত। এই রাজবাড়ি তৈরি হয় 1766। রাজবাড়ি বলা একটু বাড়াবাড়ি হবে, এটা একটা জমিদার বাড়ি বলতে পারেন। প্রচুর রুম আছে, তার মধ্যে কয়েকটা রুমে এখনো এখানকার যারা মানে লোক তারা থাকে, অ্যাকচুয়াল মালিকরা। আর কিছু রুম করা হয়েছে সাধারণ মানুষকে গেস্ট হিসেবে রাখার জন্য, এবং প্রচুর রুম কিন্তু এখনো খালি পড়ে আছে। একটার পর একটা গলি পেরিয়ে যাচ্ছি। অবশ্য পুরনো বাড়ি এরকমই হওয়ার কথা। এই কুন্ডুদের জমিদার বাড়ির আমরা এখন রয়েছি অন্দরমহলে, মানে যা বুঝতে পারছি আমাদের ঘরটা অন্দরমহলেরই একটা পার্ট। নিচটা এইরকম দালান, একদম পুরনো আমাদের বাড়ি যেরকম হয়। আর পরপর এদিকে ঢুকলে এই আমার পেছনে রয়েছে ঠাকুমার ঘর। সম্ভবত এটাই ওনার ছবি, যা দেখে মনে হচ্ছে। এবং পুরো জায়গাটাই হচ্ছে গিয়ে একদম মনে হচ্ছে একটা পিরিয়ড ফিল্মের শুটিংয়ের জায়গায় চলে এসেছি। সেই রকমই আসবাবপত্র এবং বারান্দার পুরো ফ্লোরের ডিজাইনটা দেখুন। এই যে এরকম বড় বড় চেয়ার, তাতে শ্বেত পাথরের টেবিল, এবং পুরো যে সিনটা দেখতে পাচ্ছি এখন আমার সামনে, শ্যান্ডলিয়ারগুলো, ঝাড়বাতি, এইরকম সমস্ত ব্যাপার। এবং এই দিকে ঢুকলে এপাশে রয়েছে বড় পিসির ঘর, তার পাশে ছোট পিসির ঘরটা হচ্ছে আমাদের। চলুন এই ছোট পিসির ঘরটা কীরকম মোটামুটি দেখা যাক। ছোট পিসির ঘরটা কিন্তু বড্ডই ছোট, যেমন আপনারা দেখতে পাচ্ছেন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। ঘরে ঢুকেই এখানে একটা টিভি আছে, ছোট একটা টিভি, তার নিচে টুকটাক জিনিস রাখার জায়গা দিয়েছে। ফার্নিচার গুলো সেই সেই আমলের হ্যাঁ, ওরকম আর টি কি। সেট পুরো রাখা আছে, টি কফি মেকার আছে, জলের একটা আলাদা ফ্লাস্ক এখানে রয়েছে চা, কফি, সুগার ইত্যাদি দেওয়া। এখানে একটা কিছু নিমকি কিছু দেওয়া রয়েছে। দিস লুকস লাইক কমপ্লিমেন্টারি। একটা মিনি ফ্রিজ আছে, এটা যদিও আমি আশা করিনি সত্যি বলতে। ফ্রিজের ভিতরেও কিছু জিনিস রাখা আছে, আশা করছি এগুলো কমপ্লিমেন্টারি। আর তার পাশে ওদিকে পিছনে একটা আলমারি, এটাকে আলমারি বলা উচিত। হ্যাঁ, মানে আগেকার দিনে যেরকম হতো তার মধ্যে একটা আয়নাও লাগানো, বেসিক্যালি একটা স্টোরেজ স্পেস। এই যে দরজা খুললে ভিতরে এদিকে একটা ডেকোর আছে, তার উপরে একটা টপ, একটা এটা প্রবাবলি মানি প্ল্যান্ট, উপরে একটা সুন্দর ছবি, ওদিকে একটা বেডসাইড টুল, দুটো জলের বোতল, আর একটা পালং। হ্যাঁ, ঘরে এটা বলার এসি রয়েছে, ফ্যানও রয়েছে। কি উঁচু! অনেক পুরনো। এবং হাইটটা সেটা থেকে বলে একদম বিরাট বিরাট। এই হলো খাট, একটা টুইন সাইজের খাট বলা যায় এটাকে। তাই হোক, দুজনের শোয়ার জন্য ঠিকই আছে, হাইটও মানে ধরতে গেলে ঠিকঠাক আছে। এই ব্যাপারটা, জানলাটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কি আগেকার দিনের সেই কি, এটা এখন মার্কেটে নেই, হ্যাঁ দেখা যায় না। সত্যি তাই। আচ্ছা, কাঁচের জানলাটা খুললে অ্যাকচুয়াল যে জানলাটা ছিল, হ্যাঁ, সেটা এটা। হ্যাঁ এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। ঘরটা একটু আলো আলো হচ্ছে। এটাকে খিড়কি বলে মনে হয়। খিড়কি, হ্যাঁ। খিড়কি থেকে সিংহদুয়ার সেই খিড়কি ব্যাপারটা। থেকে সিংহদ্বার। পাশে এইখানটাতে আরেকটা আয়না। এইগুলোর সাজসজ্জাগুলো খুব সুন্দর। সামনে একটা ছোট্ট স্পেস, আবার একটা আচ্ছা অ্যাক্টিভিটি জিনিস রাখার মতো ড্রয়ার। এগুলোর সঙ্গে- বিছানাতে এগুলো তো অনেক কিছু দেওয়া রয়েছে। কি রয়েছে স্যার? চা পাতা। আর তার পাশে এখানটাতে রয়েছে ওই আরেকটা ছবি, পুরোনো আমলে দুটো চেয়ার রয়েছে ঘরে বসার জন্য, ভাগ্যিস একটা শ্বেত পাথরের গোল টেবিল। এই হলো গিয়ে সত্যি ছোট পিসির ছোট্ট ঘর। আর তারপরে এই যে এদিকে হচ্ছে ওয়াশরুমটা, দেখে ঢুকবে মাথায় লাগতে পারে। ও এত বড় ঘর যাই হোক আমার লাগবে না। হাইটটা প্রচন্ড ছোট। ওয়াশরুমটা আবার তিনটে ভাগে ভাগ করা। প্রথম যে পার্টটা দেখছেন, যদি এটাকে টেনে দিই, এইটা হচ্ছে ফার্স্ট অংশ, ফার্স্ট কামরা বলতে পারেন, হ্যাঁ। কি টায়ার আর্কিটেক্ট। কম্পার্টমেন্ট। ফার্স্ট কামরায় আছে হচ্ছে শুধু বেসিন আর একটা আয়না। আচ্ছা, আর এখানে অনেক কিছু রাখা রয়েছে। তো তুমি তো বললেই না এগুলো। এগুলো তো দেখিয়ে নিয়ে হ্যাঁ এগুলো দেখোইনি। তাহলে এখানে টুকটাক অ্যামেনিটিস দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে, বেশ সুন্দর সবুজের ছোঁয়া, আবার রাখারও জায়গা আছে কি সব জিনিসপত্র, টাওয়েল হ্যাঙ্গার্স রয়েছে। আর চলো চলো তারপরে কি আছে দেখি। এবার সেকেন্ড রুমে আছো। আচ্ছা এরকম ব্যাপার। সেকেন্ড রুমটা হচ্ছে স্নান করার room। আচ্ছা, এখানে শাওয়ার আছে, ছোট্ট একটা এরিয়াতে ছোট্ট একটা গিজার, আর হ্যাঁ শাওয়ার টাওয়ার দিয়ে বাকেট, এই সমস্ত মাগ।
আরেকবার পর্দা সরিয়ে দিবি? আবার পর্দা ধরলাম, এইটা হচ্ছে লাস্ট খোপচা। লাস্ট কোপচা, এটা এই কোপচায় ফ্যান রেখেছে, আচ্ছা, কাজের কাজ করবে। হ্যাঁ নইলে বড্ড বড় মতন কি উঁচু দেখতে যান। আর এই ওয়েস্টার্ন কমোড টিস্যু ইত্যাদি দেওয়া আছে, তবে ফ্লোরটা কিন্তু সাবধানে, হ্যাঁ উঁচু উঁচু আছে, এই যে হ্যাঁ, উঁচু নিচু আছে, মানে উঁচু নিচু আছে। এইটা মানে স্নানের জায়গাটা থেকে এটা নিচু, যাতে জলটা পাস করে, হ্যাঁ জলটা বেরিয়ে যায়, তাই না? আবার এইখানটাতেও একটা এরকম চৌকাঠ মতন করে দিয়েছে, কারণ জলটা তাহলে এদিকে না আসে। হ্যাঁ এদিকে চলে আসবে না। যাই হোক, এই হলো আমাদের ঘর, আজকে রাতের ঠিকানা। এই রুমটা আমি যখন বুক করেছিলাম আমার পড়েছিল 4300। 4300 অনুযায়ী আমার কাছে কিন্তু রুমটা প্রচন্ড ছোট, প্রচন্ড মানে প্রচন্ড। এটা মানে এক্সপেক্টেড নয় এই আর ধরনের এটা যে ব্রেকফাস্টও ইভেন ইনক্লুডেড নয়, অবভিয়াসলি ব্রেকফাস্ট ছাড়া। মানে এটা শুধু স্টে হচ্ছে 4300 ইনক্লুডিং ট্যাক্স, Tax। তাই তো? একদম মানে শুধু থাকাটাই এক রাতের, এই হচ্ছে এটা রেট। এবং এটা একটা এখানকার প্রিমিয়াম রুম, এটা প্রিমিয়াম রুম। এর থেকে অনেক কমে হ্যাঁ। শুরু হচ্ছে রুম এগুলো। এটা প্রিমিয়াম ক্যাটাগরি, এটা নন প্রিমিয়াম ক্যাটাগরি, এরকমই ওনাদের দুটো ভাগের রুম রয়েছে। এর থেকে বড় রুম আরো নিশ্চয়ই রয়েছে, কারণ আমি ওনাদের ওয়েবসাইটে দেখেছিলাম 5,500 পর্যন্ত ওদের রুম রয়েছে। আর মানে অনেস্টলি এইগুলো কোনো রাজবাড়ি নয়, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে জমিদার বাড়ি। বেসিক্যালি ওনাদের রুমে কোনো কিন্তু ইন্টারকমের ব্যাপার নেই, রুম স্লিপার এগুলো এখানে এলে আশা করবে না। কিন্তু ওনারা এটাকে অ্যাকচুয়ালি একটা হেরিটেজ হোমস্টে বলেন, মানে ইটস নট লাইক আ হোটেল অর রিসর্ট যে অল ডে ডাইনিং চলছে, সারাদিন কিচেন ওপেন, আপনি যখন আসবেন অর্ডার দিতে পারবেন, এরকম ব্যাপারটা এখানে। ডিনারটা কিন্তু আমরা এখনই অর্ডার দিয়ে দিলাম, এবং ওনাদেরকে ওই কিচেনে গিয়ে ওই রিসেপশন এরিয়াটা যেখানে, তার ঠিক পাশেই হচ্ছে ওনাদের খাবার ঘর যাকে বলে, সেখানেই আমাদের যেতে হবে। কোনো রুম সার্ভিসেরও ব্যাপার নেই যে আমরা খাবার কিছু ঘরে আনিয়ে খেতে পারবো, সেটারও কোনো রকম উপায় নেই। নেক্সটটা ওরা বলেছেন যদি কিছু লাগে সেটা পরে জানালেও হবে। এবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর কি প্রপার্টিটা। বিকেল 5টার সময় বোঝে একটা গাইডেড ট্যুর হবে, তো সেটার সময় তখন আবার আসবোক্ষণ। এখন যেটা ভাবলাম আমি আর কি, এই জায়গাটা ঘুরতে ঘুরতে খুব বাওয়ালি রাজবাড়ির সাথে একটা সিমিলারিটি পাচ্ছি। তো বাওয়ালি রাজবাড়িতে আমরা অনেক বছর আগে থেকে, তো ওখানে যেটা একটা এক্সপিরিয়েন্স হয় যেটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওরা আরতি টারতি করে একদম লাল পেরে সাদা শাড়ি পরে জয় টিকা দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক টাইপের দেন। আমরা কিন্তু আজকে এখানে সেই ওয়ার্ম ওয়েলকামটা পেলাম না। হেরিটেজ হোমস্টে, তো সেই জমিদার বাড়ির আজকে আমরা গেস্ট, তো সেরকম কোনো ওয়েলকাম কিছু কিন্তু হলো না যেটা ভবালিতে হয়। ধরুন ঢাক বাজিয়ে, সেইটা আমার কাছে বড় মিসিং লাগলো। ওই সবগুলো নিয়ে প্রিপেয়ার ছিলেন না, যদিও আমরা জানিয়ে কিন্তু দিয়েছিলাম যে আমরা 2:30 নাগাদ আসবো। তারপরেও এই ব্যাপারগুলো কি এখানে নেই, কোনোদিন হয়ই না, নাকি আজকেই হলো না, আমরা সামহাও মিস করলাম? এর একটু আপনাদের যদি কারোর অভিজ্ঞতা থাকে জানাবেন কিন্তু আমাদেরকে। কুরদালানের ওখানে ঢুকতেই পরিবেশটা খুব মনোরম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা মৃদুমন্দ বাঁশি বাজছে, একটা টিউন কন্টিনিউয়াসলি ঢুকে থেকে শুনছি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে। আর যেটা হচ্ছে প্রচুর পাখি আর তাদের কিচিরমিচির আওয়াজ, এইটা একটা মানে আমরা তো ঘরে শুনে অভ্যস্ত নই, এটা আমাদের দারুণ লাগছে। মানে মনে হচ্ছে সত্যি একটা অন্য দুনিয়ায়, অন্য একটা এরায় চলে এসছি। এখন বিকেল 5টা বাজে, আমরা রেডি, আমরা যাচ্ছি এখন ঠাকুর দালানের দিকে। ওখানে বিকেল 5টার সময় আমাদের টাইম দিয়েছে, একটা গাইডেড ট্যুর আছে। আর এক্স্যাক্টলি 5টা বাজে, 5টা বাজার ঘন্টাটা পড়লো, আর দেবশ্রী এখানে পোজ দিয়ে বসে আছে। প্রচুর ছবি তুলে দিতে হলো, মানে আমি তো পুরো ঘেমে চান করে গেছি, দেবশ্রীও ঘেমেছে, তবে আমার মতো নয়, আমাকে তো কাজ করতে হয়। এইটা হচ্ছে সেই ঘন্টাটা যেটা একটু আগে ওনারা বাজালো। এই ঘন্টাগুলো সেই ছোটবেলা স্কুলের ঘন্টার মতো মনে পড়ে গেল আমার, মানে স্কুলের কথা মনে পড়ে গেল। 5টা 8 বাজে ঘড়িতে পুরোহিত মশাই এসে গেছেন, আর ঠাকুর দালানের দরজা খুলে এখন সুন্দর আলো টালো জ্বালিয়ে ভেতর দিকটা, এবার সন্ধ্যারতি টন্ধ্যারতি এই সমস্ত কিছু অনেক কিছু হয়, সেগুলো এখানে সব প্রিপারেশন শুরু হচ্ছে আর কি। তো সেই আমাদের জন্য প্রথম নাম হলো গ্রামের বর্গি ডাঙ্গা। বর্গি ডাঙ্গা, আমাদের বর্গি মারাঠি টাইটেল কুন্দন, নট কুন্ডু। আমরা এসেছি 1741 সালে, বাড়ি করেছি 1766 সালে, বাঙালি হয়েছি 1800 সালে। আপনাদের ক্ষতি হয়ে যাবে, যেমন ক্ষতি হবে কি করে হবে, গঙ্গর ছিল, সেটা কোথায় ছিল, প্লিজ সে চাঘর, চাঘর। ওকে চ্যাপ্টার ক্লোজ করলো। মাদার সাইড দেবিয়া সাজনা প্লিজ। প্রায় 20 একর জমির ওপর এই সমগ্র জমিদার বাড়িটির এলাকা। মানে ওই ঢুকলাম পার্কিং, তারপরে যে মেন ঠাকুর দালান, তারপরে সে অন্দরমহল যেখানে আমাদের রুম,
আর এখন যে পাশটা চলে এসেছি এখানে রয়েছে একটা বিরাট বড় পুকুর, এত সুন্দর একটা বাঁধানো ঘাট। সেই সব ছাড়িয়ে যদি আরো এগিয়ে যাই তাহলে একটা এখানে আরো কিছু ধরনের রুম আছে অ্যাকচুয়ালি। এখানে যে মাড হাউস রুমগুলো একদমই ওই গ্রামের বাড়ির মতন, মাটির বাড়ি সেই রকম রুম করা। এখন তো সেগুলো গেস্টদের জন্য ভাড়া পাওয়াই যায়। ইনফ্যাক্ট সব থেকে কম দামের যে ক্যাটাগরির রুম, মানে নন প্রিমিয়াম ক্যাটাগরির রুমগুলো ওনাদের এখানেই। তবে পরিবেশটা কিন্তু এখানে খুব সুন্দর, এত চারিদিকে গাছপালা দেওয়া। তবে বর্ষায় একটু অসুবিধা হতে পারে। টাকাটা পেতলে ঘড়ায় করে সাজিয়ে সাজিয়ে রাখতো, কারণ সোনার তো কয়েন তো বলে। পিছন দিকটা মন্দির, এটা না, মন্দিরের বেসমেন্ট আর কি, মন্দিরের পেছনে মন্দিরের পেছনে। আপনি তো কাঠের জানলা করছেন, আমি করেছি চুন আর বলি দিয়ে এটা তো ফলস। ফলস জানলা, কিন্তু Show সেটা off. বুঝতেই পারবেন না ফলস। আপনি ধরতে, আমি না বললে ধরতে বুঝতেই পারতেন না, কেননা এইদিকে রাইটে দেখুন সেম জানলা আছে, সেম টু সেম। এটা অরিজিনাল কাঠের আছে, এখনো চুনবালির আছে। ওকে, বাবা কি সুন্দর ফাইনালি। ভাবুন 1766 সালে, মানে আজ থেকে 260 বছর আগে তৈরি এই বাড়ি, সেই বাড়ির ছাদে উঠে দাঁড়িয়েছি। কি দারুণ যে লাগছে চারিদিকটা দেখতে। এবার পুকুরটা দেখা যাচ্ছে, এত উঁচু দোতলা বাড়ির ছাদ, কে বলবে। চারিদিকের গ্রামটা দেখতে বেশ লাগছে। এটা হচ্ছে জমিদারি আমলের খাতা, সেই আগেকার দিনের টেলিফোন, পুরোনো সেই গড়গড়া এগুলো। মানে এখন যেটা আমরা হুক্কা ইউজ করি, এবং তার সঙ্গে হচ্ছে বন্দুক। ভাই এইসব জিনিস মারাত্মক। এটা হচ্ছে গুপ্তি। আমাদের এখানে গাইডেড ট্যুর শেষ হতে প্রায় সন্ধ্যে 6টা বেজেই গেল। চারিদিকে লাইট জ্বলে উঠেছে। মাঝখানে অবশ্য একটু জলপানের বিরতি দিয়েছিলেন উনি। আর এখানে পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর লাগছে এখন। এই চারিদিকে বেশ আলোও জ্বলে গেছে। ওদিকে সন্ধ্যারতির প্রিপারেশনও শুরু। সন্ধ্যে 6:30 এখন এসে গেছি চা ঘরে। আরতি টারতি হলো, সন্ধ্যারতি। খুবই মেনু কার্ড দেখছে, বেশ লাগছে কিন্তু, তাই না দেখতে? আলো জ্বলে জায়গাটা, গরম হিউমিড, এটাই যা একটু। চিনি দেওয়া আছে, চিনি ছাড়া? চিনি ছাড়া আছে? চিনি আলাদা। আচ্ছা, চিনিটা একটু দিন। থ্যাংক ইউ। ভালোই না, বেশ মশলা চাপ, সাথে একটা কুকিজ দিয়ে ভালোই লাগছে। ইভিনিং স্ন্যাক্স অর্ডার করা হলো, চিলি চিকেন ড্রাই 6-7 পিস আছে মনে হচ্ছে। এটার দাম পড়েছে 350 টাকা। রুম সার্ভিসে দিয়ে গেল রুমের মধ্যে। কেমন লাগলো বলো চিলি চিকেনটা খেয়ে? ভালো, তবে চিলি চিকেনের চিলির পরিমাণটা বেশ ভালো, বেশ ভালো, ঝাল ঝাল আছে ব্যাপারটা, বেশ ভালো আছে। তবে খারাপ না, মানে পিস ওয়াইজ। এবং চিলি চিকেনটা প্রপার চাইনিজের মতন করেছে, এমন না যে এক এক জায়গায় চাইনিজটা একদম ধেড়িয়ে দেয়। না, এটা চিলি চিকেনের সেটা থেকে না। এটা সেজুয়ান হয়ে গেছে বেশি, মানে ঝালটা বড্ড বেশি হয়ে গেছে। এখন রাত্রিবেলা 8টা বাজতে যাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু এখন এই জায়গাটা। যদিও আমার পার্সোনালি এই জায়গাটা একটু হাইপ মনে হচ্ছে, পুরো ডিটেলস আমরা কালকে দেব, কিন্তু এই রাত্রিবেলা খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রি 9টা থেকে 10:30 আমাদের ডিনার টাইম। একটু হোস্টেল হোস্টেল টাইপ মনে হতে পারে, আমার নিজেরই মনে হয়েছে অ্যাকচুয়ালি। যাই হোক, ঠিক 9টা বাজে আমরাও চলে এসেছি রেস্টুরেন্টে, মানে খাওয়ার ঘর যেটা আর কি। এরকম ব্যাপারটা সুন্দর, ভালোই। কোথায় বসবো? ও আচ্ছা, ওনারা করে রেখেছেন ব্যাপারটা, ছোট পিসি জন্য এই টেবিলটা বরাদ্দ। আজকের ডিনারে এটার জন্য রাজবাড়িতে আমরা অর্ডার করেছি মাটন থালি দুজনেই। আমারটা উইথ লুচি, দেবশ্রীটা উইথ পোলাও। এবার এইটা নেওয়ার মেন কারণ হচ্ছে যাতে দুজনে ভাগাভাগি করে খাওয়া যায়। সঙ্গে এসছে আচার, মিষ্টি অ্যান্ড স্যালাড। স্টার্ট করা যাক। এনাদের এই কাঁসার থালা, বাটি, গ্লাস, চামচের পরিবেশনাটাই বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। এগুলো তো ঘরে চল উঠেই গেছে, আগে ছিল এরকম চল, মানে ঠাকুমা দিদিমারা এরম ভাবেই আমাদেরকে খাবার পরিবেশন করতো, ছোটবেলার কথা যেটুকু মনে পড়ে। তো সেই স্মৃতিটা আর কি ফিরে ফিরে আসছে। লুচি আর মাটন মারাত্মক কম্বিনেশন। পোলাওটা দিয়ে এবার মাটন খাচ্ছি। পোলাওটা বাসন্তী পোলাও, মিষ্টি মিষ্টি হলুদ পোলাও যেরকম হয় সাধারণত গোবিন্দভোগ চালের হয়। এখানে এটা বাসমতি চালে, প্রচুর কাজু কিশমিশ দেয়, প্রচুর, খেতে ভালো। গরম মশলাটা দেওয়া,
ফ্লেভারফুল যেরকম হয়। আমার মনে হয় মিষ্টিটা আরেকটু আমরা বেশি খাই, স্লাইটলি বেশি। মাটনটা কিন্তু খেতে বেশ ভালো, পোলাও এবং লুচির সঙ্গে দুটোর সঙ্গেই খুব ভালো যাচ্ছে। অবশ্যই একটা জিনিস বলতে মিস করলো, এর আমি বলছি, পোলাওতে কিন্তু ঘিয়ের গন্ধটা আছে, বেশ ভাল লাগছে তাই আমার। মাটনটা মোটামুটি ভালো পিস রয়েছে, কিন্তু 3-4 পিস করে রয়েছে, মানে আমার বলে এমন 3 পিসেস এলো, একটু বড় বড়, অভিকের হয়তো একটু ছোট ছিল 4 পিস এলো, আর 1 পিস আলু। পাতলা ঝোল, মানে খুব একটা খুব যে একেবারে রিচ রসিয়ে কষিয়ে তা নয়। কাঁসার থালায় বাড়িতে খাওয়াবে সেটা রাজকীয় ফিল এমনিই দেয়, কি বাচ্চারাও খেতে পারবে, বা ঝাল তো একেবারেই নয়, তো কোনোই অসুবিধা নেই, বেশ ঘরোয়াই আই উড সে রাদার। আচারটা খেলাম, এটা আচারই বলা যায়, পুরো গুড়ের, বেশ ভালো খেতে। ছোটবেলায় স্কুলের বাইরে আচার বিক্রি হতো, সেইটা মনে পড়ে গেল। মিষ্টিটা হচ্ছে গুজিয়া জাতীয় একটা মিষ্টি, মানে ময়দার যে গুজিয়া হয়, ভেতরে নারকেলের পুর, সেটাকে শিরায় চোবানো, ভালো খেতে। মানে এই পরিবারের 1935 সাল somebody got married, কিন্তু দেবকুমার পণ্ডিত উপলক্ষে 65 রকমের আইটেম ছিল। ইন্টারেস্টিং ব্যাপারটা। 50 লোক তো একসাথে বসে খেতেই পারবে বলো, যেরকম রেস্টুরেন্টের ভেতরে বলে ওনাদের একটা ঘর আছে। বাইরে একটু হাঁটবে নাকি? এখন ঘরে বাইরে গরম আছে। বাইরে তো গরম আছে, প্যাচ প্যাচে গরম, ভীষণ হিউমিডিটি, এটাই হচ্ছে ব্যাপার। রাতে যা খেলাম সেটা হচ্ছে 630 পার প্লেট, মানে আর থালিটা আর কি, থালিটা দুটোই, লুচি থালি আর পোলাও থালি। বাসন্তী পোলাও থালি। আর বিকেলে খেলাম দুটো চা 50-50 করে, আর একটা চিলি চিকেন ড্রাই নিয়েছিলাম, সেটা হচ্ছে 350। সব মিলিয়ে আমার পড়লো, হ্যাঁ সব মিলিয়ে ট্যাক্স নিয়ে 1800 মতো পড়লো। গুড মর্নিং ফ্রম ইতাচুনা রাজবাড়ি। কালকে বেশ হেভি খাওয়া দাওয়া করে আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সকালবেলায় বেশ পাখির ডাক, মনোরম পরিবেশ। এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছ, কফি খাচ্ছ? একদম ব্ল্যাক কফি। কেমন হলো বলো ঘুমটা? ভূতের কোনো অস্তিত্ব টের ফের পেলে? ঘুম তো ভালোই হয়েছে, হুম। ভূত তো দেখতে পেয়েছি বলে মনে হয় না। ভূত তোমায় দেখা দিল না তাহলে? এগুলো শুনতে ভালো লাগে, দেখা দিলে তখন অবস্থা সেই। খারাপ হয়ে যাবে। তখন অনাথ বাবুর ভয় হয়ে যাবে। একদম। ভূত তো দেখা দিল না, কিন্তু রাতে একবার কারেন্ট গেছিল, সেটা কি দেখতে পেয়েছিস বা বুঝতে পেরেছিলিস? না, তাই রাতে কারেন্ট গেছিল? একবার গেছিল, আর পুরো তখন ঘুটঘুটে অন্ধকার। তাই? হ্যাঁ, আর সেই না, প্রায়- আমি টের পাইনি। আমার প্রায় একবার 2-3 গরম মিনিট, লাগছিল, প্রায় 2-3 ও মিনিট 2-3 কারেন্ট ছিল মিনিট না। বাদে এসছে। হ্যাঁ, এই অন্দরমহলটা দেখতে কিন্তু উত্তর কলকাতার যে কোনো একটা বনেদি বাড়ির মতো। মানে আমি নিজে উত্তর কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, তারপরে আবার সাউথে গেছি, মানে এই জায়গাটা পুরো একটা উত্তর কলকাতার বাড়ি, বনেদি বাড়ি। গরম জল দিয়েছেন, আলাদা করে দুধ, চা পাতা, চিনি ইত্যাদি দিয়েছে, একটা করে কুকিজ দিয়েছে। আচ্ছা, চাটা খেতে খেতে অভি যতক্ষণ চাটা বানাচ্ছে কতগুলো কথা, জরুরি কথা বলে রাখি। এটা হচ্ছে খরচাপাতির বিষয়, আপনারা তো জানতে চানই। রুমের চার্জেস কি আছে সেটা তো আপনাদের বলেইছি, আমাদের এই রুমটা ছোট পিসির ঘরের কি চার্জেস। এবার এছাড়া খাওয়া দাওয়া তো এতে কিছুই ইনক্লুডেড নেই, ওনাদের একটা প্যাকেজ, সেটা হচ্ছে 700 টাকা পার হেড। তাতে কি ইনক্লুডেড আছে? লাঞ্চ থাকে, যেটা একটা ভেজ থালি, যেরকম কালকে আমরা ডিনারটা করলাম না, ওরকমই ভাবে ওরা কাঁসার থালায় খুব সুন্দরভাবে সাজিয়ে দেন। এবং আমি যতদূর জানি সার্ভিং ইজ আনলিমিটেড, মানে আবার আপনি যদি চান কোনো আইটেম রিপিট করতে, দে উইল রিপিট। রাতেরটা যেরকম সেরকম কোনো ব্যাপার নেই, পোলাও বা মাটন কোনোটাই রিপিট করার প্রশ্ন নেই। লুচিও 4 পিস, সেটাও আর দেওয়ার ব্যাপার নেই। কিন্তু ওই লাঞ্চের যেটা দেন ওরা, ভেজ থালি 700-তে, প্লাস আজকের সকালের মানে পরের দিন সকালের ব্রেকফাস্টটা ওটার মধ্যে ইনক্লুডেড থাকে। এবার আপনার ভেজ থালির সাথে আর অ্যাডিশনালি কিছু মাছ বা মাংস লাগলে সেটা আপনারা আলাকাটেতে অর্ডার করে নেবেন। তো আমরা তো গতকালকে 2:30 যেহেতু ঢুকেছি এবং লাঞ্চের টাইম ততক্ষণে আপ, আমাদের তো এই প্যাকেজটা নেওয়া হয়নি, মানে ইচ্ছে করেই নিইনি, কারণ জানতাম যে অ্যাভেল করতেই পারবো না লাঞ্চটা। ফলত আজকে আমাদের এরকম কোনো প্যাকেজ নেই যেটাতে আমরা আজকে ব্রেকফাস্টটা পাবো। তা এখন যদি আমাদের এখানে ব্রেকফাস্টটা করতে হয়, যেটা আমাদের সকাল 8:30 থেকে শুরু, মোটামুটি 8:30 থেকে 10টা পর্যন্ত বোধহয় ব্রেকফাস্টটা আমাদের টাইমিং, সেটা করতে গেলে আমাদেরকে এখন 200 রুপিস পার পার্সন দিতে হবে। এবং সেটাতে যা থাকে আমি জানি, আগেন লুচি 4 পিস এবং একটা আলুর তরকারি, সেটা সাদা আলুর চচ্চড়ি হোক বা কিছু একটা, আর 1 পিস মিষ্টি, আর একটা ফ্রুট বোল, মানে আপেল টাপেল কিছু সিজনাল ফ্রুটস কেটে ওনারা সার্ভ করেন। এটাও আগেন একটা লিমিটেড সার্ভিং, এটা লিমিটেড পোর্শন।
রিপিটেশনের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, হয়তো তরকারি টরকারি লাগলে হয়তো দিতে পারে। তো মোটামুটি এরকম ব্যাপার, যেটা আমার কাছে তো বেশি এক্সপেন্সিভ মনে হলো। আমি জানি না অভিক কি বলবে। আমার কাছে জিনিসটা এক্সপেন্সিভ তো বটেই, মানে কোনো মানে হয় না একটা ভেজ ব্রেকফাস্টের জন্য 200 টাকা স্পেন্ড করে। আমাদের কাছে অপশন আছে, আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বাইরে রাস্তায় কোথাও খেয়ে নিই। এই জায়গাটাতে একটা নার্সারি আছে, চাঁদ বাগান নার্সারি। আর গেট দিয়ে ঢুকেই বেসিক্যালি, হ্যাঁ, গেট দিয়ে মেইন ঢুকে গেট দিয়ে ঢুকে। লুটেরা সিনেমা যদি আপনাদের মনে থাকে, রণবীর সিং আর সোনাক্ষী সিনহা, এই সিনেমাটা শুট হয় এই রাজবাড়িতে। এবং তবে থেকে, মানে সেই সিনেমাটা হিট হওয়ার পর থেকে এই রাজবাড়ির নাম মানুষের কাছে পপুলার হয়, এবং তারপরেই এটাকে একটা হেরিটেজ হোমস্টে বা রাজবাড়ির থাকার জন্য লোকেদের কাছে খুলে দেওয়া হয়। লুটেরাটা তো একটা ম্যাসিভ হিট। তাছাড়াও বাংলায় যেটা হয়েছে গয়নার বাক্সের শুটিং এখানে, আর তাছাড়া রাজমহল বলে একটা সিনেমারও শুটিং। আমরা যেটা প্রত্যেকটা ভিডিওতে এখন শুরু করেছি যে রিভিউ দেওয়া একটা, তো এই জায়গাটার রিভিউ আমি শুরু করছি লোকেশন দিয়ে। লোকেশনে একটা বিগ জিরো, এখানে আশেপাশে কিচ্ছু দেখার নেই। রুম আমাদের যেই রুমটা আমরা নিয়েছি ছোট পিসি, প্রায় 4300 টাকা। সেই হিসেবে রুমের যা সাইজ, রুমটা যেরকম, আমি 2.5 বেশি রেট করতে পারছি না। আচ্ছা, এরপর আসি ফুডের কথা। আমরা যেটুকু খাবার দাবার খেলাম তাতে করে মোটামুটি আমি দেব 5-এ এটাকে 4। টেস্ট ওয়াইজ, পোর্শন ওয়াইজ সব মিলিয়ে মোটামুটি 4, এর থেকে বেশি নয়। এরপর আসি সার্ভিস আর অ্যামেনিটিস। সার্ভিস বলতে সত্যি কথা, এখানে ওই ওয়েলকামের সময় আমাদের রুমে জাস্ট লাগেজগুলো পৌঁছে দিল, আর রুমে চিলি চিকেন দিল, আজকে সকালে চা দিল, এর বেশি কোনো সার্ভিস তো পেলাম না। অ্যামেনিটিস বলতে গেলে কিছুই নেই এখানে। গিভেন এরকম একটা রাজবাড়ি কিন্তু বাওয়ালি রাজবাড়িও, ওখানে কিন্তু আপনারা সুইমিং পুল পাবেন ইত্যাদি, এবং ওখানে যে সন্ধ্যা আরতিটা হয় একটু একটু ইন্টারেস্টিং, নাচ গান বা কখনো ফ্লুট, নানান রকম কালচারাল অনুষ্ঠান ইভিনিংয়ে হয়। এখানে সেটাও কিছু নেই, কাজেই আমরা এটাকে 2.5-এর বেশি দিতে পারছি না। এবার আসছে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতাতে। এত বড় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে, কারণ অত পাখি আছে, তো সেটাকে পরিষ্কার রাখা খুব দরকার এবং পরিষ্কার রাখা হয়েছে। এত বড় বাড়ি মেনটেন করা তো মুশকিল আছেই, তো গিভেন দ্যাট 4 ঠিক আছে। এবার আসছি টোটাল রিভিউতে। তো টোটাল আমাদের রিভিউ হচ্ছে আউট অফ 5 2.6। এই জায়গাটা একটু হাইপড, কিন্তু কলকাতার এত কাছে, আপনারা যদি চান একটা উইকেন্ডে ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে এসে কাটাতে পারেন, বারণ করব না। খুব একটা খারাপ লাগবে তা নয়। যদি আপনারা মনে করেন যে এখানে এসে থাকবেন না, সেক্ষেত্রে কিন্তু ওনাদের একটা ডেকেশন প্যাকেজ আছে, উইচ ইজ 1600-1700 টাকা পার হেড এরকম কিছু। সেটাও অ্যাভেল করলে ওই গাইডেড ট্যুরটা পাবেন। আমি বলবো এই পুরো এক্সপিরিয়েন্সটার মধ্যে যেটা 100/100 এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে ওই ভদ্রলোকের যিনি গাইডেড ট্যুর আমাদেরকে দিলেন, ওনার পুরো পারফরমেন্স, পুরো প্রেজেন্টেশন ভাবে এন্টারটেইনিং ভাবে উনি পুরো ব্যাপারটাকে আমাদের সামনে উপস্থাপনা করলেন, সেটা সত্যি কমেন্ডেবল। সামহাও এই বাড়িটার ইতিহাসের সাথে কোথাও না কোথাও আপনি নিজে কানেক্ট করতে পারবেন। সত্যি কথা বলতে, জাস্ট টু সাম আপ, এই জায়গাটা আমাদের আহামরি কিছু লাগলো না। তাহলে কলকাতা থেকে একটা উইকেন্ড ট্রিপে এসে ইটাচুনা রাজবাড়ির আজকের এই এপিসোডটা শেষ করছি এখানেই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। অবশ্যই লাইক আর কমেন্ট করতে থাকুন, আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করে দেবেন। খুব ভালো থাকুন, তাহলে সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ এরকম আরো অনেক কাছে পিঠে দূরে দেশে বিদেশে ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু এই চ্যানেলে পর পর আসতেই থাকে, সব মিস হয়ে যাবে না। তাহলে আজকে এখানেই, টাটা। অত্যাচার করা হচ্ছে আমাদের ধর্ম, মারি দোষ আমরা। রামদাস কুন্দন মান্য কাশিরাম, তুমি বলো নি যে আজকে সর্দার ঢুকবে কবে? বলেছি সর্দার, সব খাজনা দিয়ে